প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসিআই ট্রেনিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সো আমরা নতুন একটা এপিসোডে হাজির হয়েছি আজকে। এই ডিজিটাল লার্নিং যে প্রোগ্রামটা রয়েছে, এই প্রোগ্রামে আমাদের একটি পেজ আছে, আপনারা সবাই জানেন, এসিআই ডিজিটাল লার্নিং। এই পেজটি সবাই লাইক দিবেন, কমেন্টস করবেন আমাদের এই যে লাইভ ভিডিওতে এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমরা কিন্তু এটাকে আরও সামনে নিয়ে যেতে পারবো। সো আমাদের এই যে বিষয়, এই পেজটা রয়েছে, সবাই যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যে সুবিধাটা হবে, কারণ আমরা এসিআই ট্রেনিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন একটা চ্যালেঞ্জ নিয়েছি। সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন পার্ট নিয়ে, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে, নতুন নতুন ইনোভেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিভিন্ন পোর্টফোলিওর জন্য বা বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন আমরা যারা ট্রেনাররা আছি তারা কথা বলবো। আশা করি এটা আপনাদের ফিল্ডের জন্য খুবই উপকৃত হবে। সো আমাদের যে পেজটি নামটা বললাম সেটা হচ্ছে এসিআই ডিজিটাল লার্নিং। এই পেজটিতে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই কমেন্টস করবেন, তাহলে কি হবে, এবং এই ভিডিওগুলো দেখবেন, তাহলে সুবিধা হবে কি, আপনারা খুব সহজে কিন্তু ঘরে বসে নিজ নিজ জায়গায় বসে ইনফরমেশনগুলো বা তথ্যগুলো গ্রহণ করতে পারবেন। সো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো বা আজকে যে বিষয়টা নিয়ে লাইভে এসেছি সেটা হচ্ছে, আপনারা সবাই অলরেডি অবগত হয়ে গেছেন, সেটা হচ্ছে ধান বীজের সুপ্ততা ও অঙ্কুরোদ্গম। সো আমাদের এই যে ধান বীজের সুপ্ততা এবং অঙ্কুরোদ্গম বিষয়টি এই জন্য সিলেকশন করেছি যে এখন শীতকাল, এবং শীতকালে সুপ্ততা বা ধান গাছের সুপ্ততা বা বিভিন্ন সিডের ক্ষেত্রে সুপ্ততা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াইছে। কারণ এই সুপ্ততা কি জিনিস বা অঙ্কুরোদ্গম সিডের ক্ষেত্রে কেন হয় বা হয় না, এই বিষয়গুলো জানতে হলে কিন্তু না জানলে কিন্তু আমরা বিজনেস করতে পারবো না। কারণ আমরা থাকি কি, মানে টেকনিক্যাল, আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেকনিক্যাল, আমাদের বিজনেস হচ্ছে টেকনিক্যাল। সিড হোক, ফার্টিলাইজার হোক, ক্রপ কেয়ার হোক, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। এই জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। সো প্রথমে আসি, দেখেন বীজের তার আগে আমরা জেনে নিই যে আজকের সেশনের উদ্দেশ্যগুলো কি কি। কারণ এই সেশনটা যদি পুরাটা সময় আপনারা থাকেন আমার সাথে ভিডিওতে লাইভে, তাহলে কি কি শিখতে পারবেন বা এটা কি উপকারে আসবে, বা কৃষকদের জন্য আমরা মাঠকর্মী হিসাবে বা আমরা সবাই অফিসার হিসাবে কিভাবে সিড জার্মিনেশন একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা অলরেডি সবাই জানি। সো ধান বীজের অঙ্কুরোদ্গম পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। ধান বীজ অঙ্কুরোদ্গমের আবশ্যকীয় কিছু উপাদান রয়েছে, কারণ আমরা ফিল্ডে কিন্তু যারা বিশেষ করে সিড বিজনেসে আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে সব কিছু আছে, আমাদের বীজ আছে, এনভায়রনমেন্ট আছে, পানি আছে, যেগুলো আবশ্যকীয় উপাদান সব আছে, কিন্তু ফিল্ডে জার্মিনেশন ফল করছে অনেক সময়, এটা কিন্তু দেখা যায়। কেন এটা হচ্ছে এটা আজকে আমরা জানতে পারবো। এরপরে ধান বীজের সুপ্ততা সম্পর্কে জানতে পারবো। সুপ্ততা কি, হোয়াট ইজ ডরমেন্সি, বা এই সুপ্ততা জিনিসটা কি সেটা সম্পর্কে জানতে পারবো। এই শীতে ধান বীজের সুপ্ততা বা ডরমেন্সি ব্রেক করার জন্য কি কি পদ্ধতি করতে হবে বা কি কি উপায় আমাদের নিতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে কোল্ড ইনজুরি, বা এখানে দুইটা কোল্ড ইনজুরিং পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে চিলিং এবং ফ্রিজিং ইনজুরি। সো এই দুইটা সম্পর্কে জানতে পারবো, এবং কোল্ড ইনজুরি থেকে ধানের চারা গাছকে কিভাবে আমরা বাঁচাবো সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। সো আসুন আমরা মেন পয়েন্টে চলে আসি। সো প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম। ধানের ক্ষেত্রে এই যে অঙ্কুরোদ্গম, এটা আমি ধানের নিয়ে বলতেছি, কিন্তু এটা কিন্তু অঙ্কুরোদ্গম বিষয়টি বা খুবই টেকনিক্যাল, এবং এটা কিন্তু ধান শুধু নয়, এটা বিভিন্ন ফসল, ভেজিটেবল, অন্যান্য সিডের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। সো অঙ্কুরোদ্গম হচ্ছে যে প্রক্রিয়া দ্বারা একটি বীজ বা স্পোর থেকে নতুন আরেকটি বীজ বা জীবের সৃষ্টি হয়, এন্টিটি সৃষ্টি হয়, সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম পদ্ধতি। কারণ অঙ্কুরোদ্গম যদি না হয় তাহলে কিন্তু একটি বীজ থেকে নতুন আরেকটি মাতৃগুণ সম্পন্ন, মাতৃগুণের বৈশিষ্ট্য বহনকারী আরেকটি প্লান্ট কিন্তু হইতো না। এই জন্য আমাদের অঙ্কুরোদ্গম যেটা জার্মিনেশন, সেটা খুবই ইম্পর্টেন্ট। সো এই যে অঙ্কুরোদ্গম, এটা হওয়ার জন্য অবশ্যই সিডকে একটা জায়গা থেকে তার নতুন আরেকটি প্লান্ট কিন্তু হতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে, তাহলে সিড জার্মিনেশন আমাদের বীজের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই না? সো এই জার্মিনেশন করতে গেলে কিছু বিষয় আমাদের কিন্তু মাথায় আসবে, যেগুলোকে বলছি উপাদান।
কারণ এই উপাদানগুলো যদি না থাকে তাহলে সিড জার্মিনেশন হয় না। তাহলে সিড জার্মিনেশনের যে উপাদানগুলো রয়েছে আসুন জেনে নিই সেই উপাদানগুলো কি কি। আমরা বেসিক্যালি অনেকেই জানি, আবার অনেকে হয়তো এটা সম্পর্কে অবগত থাকি না। কারণ একটি বীজ, আগে বীজ কি সে বিষয়টাই আমি আরেকটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে একটি বীজ হচ্ছে অ্যানি এন্টিটি বা একটি মাধ্যম, যে মাধ্যমে একটি নতুন গাছ, তার মাতৃগুণ সম্পন্ন নতুন গাছ তৈরি করতে পারে। তাহলে এই নতুন গাছ তৈরি করতে গেলে যে বীজটা হচ্ছে, বীজ আবার দুই ধরনের হয়, একটা বোটানিক্যাল আর একটি ভেজিটেটিভ। সো বোটানিক্যাল যেটা, সেটা আমরা ট্রু সিড বলে থাকি। এই বোটানিক্যাল সিডের ভিতরে যে অঙ্কুরোদ্গমের জন্য এই চারটি বিষয় খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পানি, অক্সিজেন, তাপমাত্রা, আলো বা অন্ধকার। তাহলে সিড জার্মিনেশনের জন্য পানি, অক্সিজেন, তাপমাত্রা, আলো, এই চারটি উপাদান অবশ্যই থাকতে হবে। তা না হলে কিন্তু সিড জার্মিনেশন হবে না। তাহলে চারটি উপাদানের ভিতরে পানি কেন ইম্পর্টেন্ট? একটা বীজ যখন আমরা এক জায়গায় ফসল হয়, ফসল থেকে ওই বীজ থেকে আবার পরবর্তী ফসল হওয়ার মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে যায়, তাই না? এই যে সময়টা কেটে যায়, কেন একটি বীজ জন্মানোর পর থেকে আবার নতুন করে জন্মায় না? তার মানে একটা বীজ হারভেস্টের পরেই কিন্তু কেন জন্মায় না? কারণ এখানে উপযুক্ত যে চারটা পয়েন্টের কথা এখানে বলেছি সেইগুলো হয়তো তারা পায় না ঠিক মতো। তাহলে এখানে দেখেন পানির কথা বলেছি, পানির কি কাজে লাগে যার জন্য এই যে অঙ্কুরোদ্গমটা প্রভাবিত হয় বা জার্মিনেশনটা হয়? পানি আসলে সিড যখন একটি পানি মানে একটি সিড যখন পানিতে ভিজানো হয়, পানি গ্রহণ করে, এই সিডের ভিতরে রয়েছে একটি ছোট্ট প্লান্ট যেটার নাম আমরা জানি ইমব্রায়ো, ইমব্রায়ো বলে থাকি। এই ইমব্রায়ো পর্যন্ত যখন পানিটি পৌঁছায় যায় তখন প্রথম এই জীবন্ত সিডের ভিতরে ভায়াবিলিটির যে প্রসেসটা সেটা সৃষ্টি হয়। তাদের ভিতরে কেমিক্যাল সিগ্রেশন হয়। সিডের ভিতরে যে ছোট ইমব্রায়োটি রয়েছে সেই ইমব্রায়োটি নতুনভাবে তারা নতুন প্লান্ট তৈরি করার জন্য প্রথম প্রসেসিং শুরু করে পানির মাধ্যমে। সো পানি যদি বেশি গ্রহণ করে তারপরে কি করে, এই পানিটা ঢোকে কিসের মাধ্যমে? ইমব্রাইবেশনের মাধ্যমে। প্রত্যেকটা সিডের ভিতরে একটি মাইক্রোপাইল আছে এবং এই মাইক্রোপাইল দিয়ে কিন্তু পানি এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে থাকে। সো এই যে পানিটা গ্রহণ করার ফলে কি হয়, ওর ভিতরে ইমবাইবেশনের ফলে তারা প্রথম যে ছোট প্লান্ট রয়েছে তারা আস্তে আস্তে তাদের কেমিক্যাল মেটাবলিজম শুরু করার মাধ্যমে কিন্তু প্রথম প্রসেস শুরু করে দেয়। এই জন্য সিড অঙ্কুরোদ্গমের জন্য পানি একটি অত্যাবশ্যকীয় উপাদান। এরপরে 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে অক্সিজেন। অক্সিজেন কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ। অক্সিজেনও একইভাবে যদি সিড অক্সিজেন গ্রহণ না করতে পারে তাহলে কিন্তু এর ভিতরে কোনো যে কেমিক্যাল মেটাবলিজম রয়েছে সেই মেটাবলিজমগুলো কিন্তু হবে না। এই জন্য অক্সিজেনও খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এবং বীজ যখন অঙ্কুরোদ্গমের পূর্বে অবশ্যই অক্সিজেন থাকতে হবে এবং অক্সিজেন গ্রহণের মাধ্যমে তাদের কেমিক্যাল সিক্রেশনটা বেশি হওয়ার ফলে ইমব্রায়োটি আস্তে আস্তে তারা যে রেডিক্যাল রয়েছে বা প্লুমিউল রয়েছে এটা আস্তে আস্তে ডেভেলপড হয়। এরপরে তাপমাত্রা। তাপমাত্রার বিষয় খুবই ইম্পর্টেন্ট, কারণ এই তাপমাত্রা যদি না থাকে তাহলে তাদের এই যে সিড ডরমেন্সি রয়েছে এই সিড ডরমেন্সিটা কিন্তু ভাঙে না। না ভাঙার ফলে দেখা যাচ্ছে নতুন করে প্লান্ট হচ্ছে না ওখান থেকে। সো তাপমাত্রার আবার ভেরিয়েশন আছে, বিভিন্ন ক্রপের জন্য বিভিন্ন তাপমাত্রা লাগে। কোনো কোনো সিড জার্মিনেশনের জন্য দেখা যাচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগছে, কোনো কোনোটার জন্য 30 ডিগ্রি টেম্পারেচার লাগছে। তবে আমাদের যে রাইস ভ্যারাইটিগুলো রয়েছে বাংলাদেশে বা এই ধানগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে 24 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যেটা রয়েছে সেটা হচ্ছে জার্মিনেশনের জন্য আদর্শ একটি টেম্পারেচার, 24 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সো এই টেম্পারেচারটা বজায় রেখে আমরা ধানের জার্মিনেশনের জন্য কিন্তু চেষ্টা করতে পারি। এরপরে নেক্সট আরেকটি পয়েন্ট যেটা রয়েছে সেটা আলো বা অন্ধকার। লাইট একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ লাইটের মাধ্যমে, লাইট যদি সরাসরি পায় তাহলে এটা সরাসরি ওই যে রাসায়নিক সিক্রেশনের মাধ্যমে আস্তে আস্তে সেখান থেকে বীজটি অঙ্কুরোদ্গম হতে শুরু করে। ইমব্রায়োটি যেটা রয়েছে সেই ইন্সপিরেশন পায় এবং ওই ইমব্রায়ো থেকে ওখানে রেডিক্যাল এবং প্লুমিউল হওয়ার মাধ্যমে নতুন সিড, বীজ থেকে নতুন সিডলিং তৈরি হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়। সো এই যে অঙ্কুরোদ্গমের এই 4টা ফ্যাক্টর আমরা যারা
মার্কেটিং অফিসাররা আছি বা আমরা এই এসিআই এর সাথে আছি, এই 4টা ফ্যাক্টর অবশ্যই সবাই কিন্তু মাথায় রাখবো। পানি, অক্সিজেন, তাপমাত্রা, আলো বা অন্ধকার, এই 4টা যে রয়েছে, পার্ট রয়েছে, আমরা সবাই কিন্তু এটা মাথায় রাখবো। সো এর পরবর্তীতে তাহলে আমরা জানলাম অঙ্কুরোদ্গমের জন্য অবশ্যই যে 4টি উপাদান খুবই জরুরি, সেই 4টি উপাদান সম্পর্কে। এখন অঙ্কুরোদ্গমের হারের একটি সূত্রর কথা আমি সাইড স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, পার্সেন্টেজ অফ অঙ্কুরোদ্গম এখানে কিন্তু দিয়ে দিয়েছি, যে অঙ্কুরোদ্গম একটা লট থেকে বা একটা জায়গা থেকে কতটি বীজ হচ্ছে সেটার পার্সেন্টেজের উপর ভিত্তি করে কিন্তু আমরা বুঝতে পারি এই স্লটটা এত পার্সেন্ট অঙ্কুরোদ্গম হচ্ছে। সো এই যে সূত্রটা এখানে লেখা আছে দেখেন, অঙ্কুরিত হওয়া বীজের সংখ্যা বাই মোট ব্যবহৃত বীজের সংখ্যা ইন্টু 100। তার মানে 100টি বীজ যদি আমরা এক জায়গায় সিডলিং 100টি বীজ যদি কোথাও ছিটিয়ে দিই, সেখান থেকে যদি 50টি বা 60টি বীজ গজায় আর 40টি না গজায়, তাহলে ওই লটের যে অঙ্কুরোদ্গমের পার্সেন্টেজ হবে 60% বা 60%। তার মানে 100টির ভিতরে কতটি গজাইছে সেই অনুযায়ী কিন্তু পার্সেন্টেজ ঠিক হবে। সো এটা আমরা এখন থেকে যারা জানি তারা ভালো, না হলে আমরা মাথায় রাখবো যে বীজ অঙ্কুরোদ্গমের হার হচ্ছে 100টির ভিতরে কতটি বীজ জন্মাচ্ছে সেটা। ওকে, সো নেক্সটে চলে যাই। আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয়, একটি বীজের অঙ্কুরোদ্গমের কিছু ধাপ রয়েছে। তাহলে যে বিষয়গুলো কিন্তু বললাম, অঙ্কুরোদ্গম মানে কি, জার্মিনেশন, সিড জার্মিনেশনের যে ধাপগুলো রয়েছে, আমি যে 4টা বিষয় বললাম, এই 4টা বিষয় যদি থাকে এক জায়গায় এবং সিডটা যদি ভায়েবল হয় এবং যদি সিড ডরমেন্সি ব্রেক হয়ে যায়, এরপরে কিন্তু এই 5টা যে ধাপ আমি আপনাদের সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই 5টা ধাপ শুরু হয়ে যায়। কি হয়, প্রথমে তারা পানি শোষণ করতেছে, পানি শোষণ করার পরে মাধ্যমে আমি এর আগেই বলেছি, তারা এই যে ছোট টাইনি প্লান্টটি রয়েছে, সেই টাইনি প্লান্টটি আস্তে আস্তে সেখান থেকে খাদ্য গ্রহণ করতে শুরু করে। সক্রিয় এনজাইম ও সঞ্চিত খাদ্যের ভাঙ্গন শুরু হয়। তার মানে পানি গ্রহণের মাধ্যমে যে কেমিক্যাল সিক্রেশন হয়, এর মাধ্যমে সক্রিয় এনজাইম রয়েছে, সেই এনজাইম এবং খাদ্যর ভাঙ্গন সৃষ্টি হয়। যে খাদ্যটি রয়েছে, ইমব্রায়ো যেটা রয়েছে, একটা ধানের ক্ষেত্রে যদি চিন্তা করি, চাল আমরা যেটা খাই সেটা কিন্তু ইমব্রায়ো বলা হয়, ভ্রূণ বলা হয়। এই ইমব্রায়ো না, সরি, অ্যান্ডোস্পার্ম বলা হয়। অ্যান্ডোস্পার্ম বলা হয়, অ্যান্ডোস্পার্মের ভিতরেই ভ্রূণটা থাকে। তো অ্যান্ডোস্পার্মটা মেনলি আমরা খাই। তো অ্যান্ডোস্পার্মটা কেন তৈরি হয়? এই অ্যান্ডোস্পার্মটা কিন্তু ভ্রূণের খাদ্য হিসাবে তৈরি হয়। কখন? যখন ওই ভ্রূণটি ডেভেলপ করা শুরু করে, পানি শোষণের মাধ্যমে জন্মানোর যে অবস্থা সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু ওই অ্যান্ডোস্পার্মটা থেকে ওই ভ্রূণটা খাদ্যটা গ্রহণ করে। এইভাবে খাদ্যের ভাঙ্গনের মাধ্যমে প্রথম অবস্থায় কিন্তু অঙ্কুরোদ্গমের প্রথম ধাপ শুরু হয়ে যায়। এরপরে শিকড় গজায়। তার মানে কি, একটা ওখানে 2টা ভাগ রয়েছে, কারণ নিচে যেটা যায় সেটাকে আমরা বলছি রেডিক্যাল, যেটাকে শিকড় বলছি, আর উপরে যেটা যায় সেটা হচ্ছে প্লুমিউল। তার মানে এটা প্লুমিউল থেকে শুট তৈরি হয় আর রেডিক্যাল থেকে রুট তৈরি হয়। এর রেডিক্যাল নিচে চলে যায় মাটির দিকে আর প্লুমিউল যায় উপরে। এরপরে কাণ্ড ও অঙ্কুরের জন্ম। তার মানে ওই যে প্লুমিউল যেটা জন্মগ্রহণ করছে সেটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং সব শেষে লেখা আছে অঙ্কুরিত পাতা ও ফটোমরফোজেনেসিস এটা সৃষ্টি হয়ে যায়। তার মানে পাতাগুলো আস্তে আস্তে সেখান থেকে সেল ডিভিশনের মাধ্যমে নতুন কচি পাতা তৈরি হয়। এইভাবে আস্তে আস্তে একটা নতুন প্লান্ট কিন্তু তৈরি হয়। তাহলে দেখেন, একটি বীজ অঙ্কুরোদ্গম থেকে শুরু করে বড় হওয়ার জন্য এই যে প্রথম যে স্টেজটা রয়েছে, এখানে প্রায় 5টি স্টেজ কিন্তু পার হতে হচ্ছে। ওকে, সো এখন আরেকটি বিষয় সম্পর্কে আপনাদের কথা বলবো, যেটা এর আগে আলোচনা করলাম, যে অঙ্কুরোদ্গমের বিষয়টা, জার্মিনেশনের বিষয়টা। তাহলে দেখেন, এইটুক থেকে আমি যদি আরেকটু সামারাইজ করতে চাই যে কি শিখলাম এইটুক থেকে, সেটা হচ্ছে যে অঙ্কুরোদ্গমের ডেফিনেশন আমরা জানলাম, অঙ্কুরোদ্গম কেন ইম্পর্টেন্ট, এবং অঙ্কুরোদ্গমের হতে গেলে বা জার্মিনেশন হতে গেলে এখানে কি কি উপাদান কিন্তু রয়েছে, এই উপাদানগুলো সম্পর্কে জানলাম, এবং এখানে কি কি ধাপ রয়েছে সেই ধাপগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জানি যে অঙ্কুরোদ্গম হলে সেটা ভালো, কিন্তু অঙ্কুরোদ্গম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এনভায়রনমেন্ট আছে ঠিক মতো, হ্যাঁ, এনভায়রনমেন্ট খুব ভালো আছে বা পানি ঠিক মতো পাচ্ছে, অথবা দেখা যাচ্ছে বাতাস আছে, অক্সিজেন পাচ্ছে, কিন্তু তারপরেও গাছ জন্মাচ্ছে না বা অঙ্কুরোদ্গম হচ্ছে না।
এটা কেন হচ্ছে? এটা কিন্তু অনেক কারণে হতে পারে। এর ভিতরে মুখ্যম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে বীজের সুপ্ততা, সিড ডরমেন্সি। এই সিড ডরমেন্সি একটি, আমরা যদি একটা ডেফিনেশনে আসি, সেটা হচ্ছে যে সিড ডরমেন্সি হচ্ছে একটি পূর্ণ জীবন শক্তি সম্পন্ন সিড অনুকূল পরিবেশ, আলো, বাতাস এবং পানি পাওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে জন্মাতে পারে না। যে কারণে জন্মাতে পারে না সেটাকে আমরা বলছি বীজের সুপ্ততা। তার মানে একটি ভায়াবল সিড, তার পরিবেশ আছে অনুকূল, আলো আছে, আর্দ্রতা আছে, সব কিছু ওকে, কিন্তু সে জন্মাতে পারছে না। কেন পারছে না? কারণ হচ্ছে সিডের সুপ্ততা, যেটাকে ডরমেন্সি বলছি। এই যে ডরমেন্সিটা রয়েছে, এই ডরমেন্সিটা থাকার কারণে কিছু মানে আমাদের উপকারও আছে, আবার কিছু ক্ষতিও আছে। তবে এই সিড ডরমেন্সিটার উপকার বা ক্ষতি দিকটা আমরা পরে যাব। তার আগে এই সিড ডরমেন্সিটা কেন হচ্ছে এটা আমরা জেনে নিই। সিড বা বীজের সুপ্ততার কারণ হচ্ছে বীজের উপরে একটি শক্ত বহিরাবরণ থাকে। বীজের উপরে বহিরাবরণ থাকে যেটা অনেকটা শক্ত। এই শক্ত বহিরাবরণ থাকার কারণে ওই দিক দিয়ে সহজে পানি প্রবেশ করতে পারে না। পানি প্রবেশ না করতে পারার কারণে ওই ভ্রূণটা পানি না পাওয়ার কারণে দেখা যাচ্ছে ভ্রূণ ওখান থেকে ছোট মানে ভ্রূণ থেকে নতুন প্লান্ট হচ্ছে না। এই কারণে এটা বীজের শক্ত বহিরাবরণের কারণে বীজের সুপ্ততা হয়। এরপরে ভ্রূণে অক্সিজেন অনুপ্রবেশে বাধা সৃষ্টি করে। তার মানে ভ্রূণে যদি অক্সিজেন অনুপ্রবেশ করতে বাধা সৃষ্টি করে এই সুপ্ততার কারণে, বীজের যে সুপ্ততা রয়েছে এই সুপ্ততার কারণে কিন্তু ভ্রূণের অক্সিজেন যেটা রয়েছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেই অক্সিজেন অনুপ্রবেশে বাধা সৃষ্টি করে। বিলম্বিত পরিপক্কতা, যদি দেরিতে পরিপক্ক হয় তাহলে কিন্তু বীজের সুপ্ততা দেখা যায়। অসম্পূর্ণ ভ্রূণ, যদি আমাদের যে ভ্রূণটা রয়েছে বা এমব্রায়োটা রয়েছে, যেটাকে টাইনি প্লান্ট বলছি, যেখান থেকে নতুন প্লান্ট তৈরি হবে, সেই প্লান্টটাই যদি অসম্পূর্ণ থেকে যায় বা ভ্রূণটাই যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে সেখান থেকে কিন্তু নতুন প্লান্ট অঙ্কুরোদ্গম হবে না, নতুন প্লান্ট হবে না। ফলে সেখানেও সেই কারণে কিন্তু বীজের সুপ্ততা দেখা যায়। আরেকটি কারণ রাসায়নিক পদার্থের প্রভাব। কিছু কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যার কারণে বীজ সুপ্ততা হতে পারে, যেমন স্যালিসাইলিক অ্যাসিড একটি রাসায়নিক পদার্থ, এটার কারণে কিন্তু বীজের সুপ্ততা হতে পারে। তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম এখানে, যে বীজের সুপ্ততার কারণ শক্ত বহিরাবরণে হতে পারে, অক্সিজেনের অনুপ্রবেশের কারণে হতে পারে, বিলম্বিত পরিপক্কতার কারণে হতে পারে, অসম্পূর্ণ ভ্রূণের কারণে হতে পারে, রাসায়নিক পদার্থের প্রভাবের কারণেও কিন্তু বীজের সুপ্ততা হতে পারে। এখন তাহলে এই যে বীজের সুপ্ততা হচ্ছে, আসুন দেখে নিন বীজের সুপ্ততার কিছু প্রকারভেদ। বীজের সুপ্ততাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে অধিক বা তীব্রভাবে সুপ্ত বীজ, যে বীজটি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 দিন ধরে রাখার ফলেও সেখান থেকে সিড ডরমেন্সিটা ব্রেক হয় না, সেটা হচ্ছে তীব্রভাবে সুপ্ত বীজ। তার মানে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিচ্ছি, 4 দিন রাখছি, তারপরেও সেখান থেকে সেই ডরমেন্সিটা ব্রেক করতেছে না, সেটা হচ্ছে মানে তীব্রভাবে সুপ্ত বীজ। যেমন উদাহরণ হিসাবে এখানে লেখা আছে স্থানীয় নাজির শাইল যে ধানটি রয়েছে, সেটা তীব্রতা অনেক বেশি, সুপ্ততা অনেক বেশি থাকে, সেটা 4 দিনে হয় না, সেটা 7 থেকে 10 দিন পর্যন্ত 50 ডিগ্রি টেম্পারেচারে রাখলে তারপরে সেটার সুপ্ততা বা ডরমেন্সিটা ব্রেক হয়। 2 নম্বর যে ক্লাসিফিকেশন রয়েছে মধ্যম সুপ্ত বীজ। এই সুপ্ত এটা মধ্যম আকৃতির হয়ে থাকে, কারণ 50 ডিগ্রি সেলসিয়াসে যদি 4 দিন ধরে রাখা যায় তাহলে 50% যে ডরমেন্সিটা ভাঙে বা ব্রেক হয়, আর 50% ব্রেক হয় না। এটা হচ্ছে মধ্যম সুপ্ত বীজ বলছি, যেমন IR20। দুর্বল ধরনের সুপ্ত বীজ কোনটি? যেটা 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 4 দিন যদি রাখি তাহলে 100% সেটা ভাঙে। তার মানে যদি 50 ডিগ্রি সেলসিয়াসে 4 দিন রেখে দিই তাহলে 100% সেই সিড ডরমেন্সিটা ভেঙে যায়। সেটা হচ্ছে আমাদের বলছি দুর্বল ধরনের সুপ্ত বীজ। এবং উপসি জাতের, যেমন উপসি জাতের ধানগুলো কিন্তু এরকম হয়ে থাকে। এরপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে যে সুপ্ততাবিহীন বীজ। পাকার সাথে সাথে কিছু ধান রয়েছে, পাকার সাথে সাথে কয়েকদিন পরেই সেখান থেকে গজায় যায়, সেগুলোর সুপ্ততা নাই বললেই চলে, এই জন্য এটাকে বলছি সুপ্ততাবিহীন বীজ।
যেমন স্থানীয় আউশ জাত রয়েছে, আউশ জাতের কিছু ধান রয়েছে, সেটা সুপ্ততাবিহীন বীজ। সো এই যে 4 প্রকার দেখলাম, এটা 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 দেখে কিন্তু আমরা এখন আলোচনা থেকে আমরা এটা বের করতে পারি যে সকল বীজগুলোর ডরমেন্সি অনেক বেশি, সেই বীজগুলো কিন্তু অনেক বেশি দিন টেম্পারেচারে রাখতে হবে, না হলে সেখান থেকে সিড কিন্তু জার্মিনেশন করবে না। আপনার লাইট আছে ঠিক মতো, পানি আছে ঠিক মতো, এনভায়রনমেন্ট আছে ঠিক মতো, অক্সিজেন পাচ্ছে ঠিক মতো, কিন্তু সিড দেওয়ার পরেও সেখান থেকে জার্মিনেশন হচ্ছে না। কেন হচ্ছে না? তাহলে সুপ্ততা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই না? ওকে, তারপরে দেখুন এখন বর্তমানে আমাদের দেশে শীতকাল চলছে, বিশেষ করে উত্তরবঙ্গে তো প্রচুর শীত, এবং উত্তরবঙ্গ সহ সারা দেশেই কিন্তু শীতকাল চলছে। সো এই শীতে এই যে সিড ডরমেন্সি যেটা রয়েছে বা এই সুপ্ততা রয়েছে, এটার প্রভাব অনেক বেশি লক্ষ্য করা যায়। সো এই শীতে যেহেতু ডরমেন্সিটা আছে, সো আমরা যদি এখন জেনে নিই যে শীতে সুপ্ততাগুলো ভাঙার জন্য কি কি করা যেতে পারে, তাহলে কিন্তু কৃষকদের এটা বোঝাতে পারবো। আমাদের যে ফার্মার্স মিটিংগুলো রয়েছে বা আইএফসিগুলো রয়েছে, শিডিউল ফার্মার মিটিংগুলো রয়েছে, সেগুলোতে আমরা এইগুলো সম্পর্কে বিস্তারিত নলেজ তাদের দিতে পারবো, ফলশ্রুতিতে কৃষকরা উপকৃত হতে পারবে, তাই না? সো এখন দেখুন এই শীতে সুপ্ততা ভাঙ্গার উপায়ে আমি 2টা কথা মাত্র তুলে ধরেছি, অনেকগুলো থাকতে পারে। যেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে। 4 থেকে 5 দিন 52 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচারে রাখি, তাহলে যে কোনো আমাদের যে নর্মাল যে ভ্যারাইটির রাইসগুলো রয়েছে সেগুলো সাধারণত সুপ্ততা ভেঙে যাওয়ার কথা। কিন্তু আমি আগেই বলেছি কিছু ধরনের ভ্যারাইটি রয়েছে যেগুলোর সুপ্ততা অনেক বেশি, সেগুলো কিন্তু সহজে ভাঙে না। সেটার জন্য 7 থেকে 10 দিন পর্যন্ত টেম্পারেচারে রাখা যেতে পারে। এরপরে 2 নম্বর যেটা কথা বলেছি, রাসায়নিক পদার্থের মাধ্যমে 0.1% নাইট্রিক অ্যাসিড দ্রবণে যদি 28 ঘন্টা যদি সকিং করে বা ভিজিয়ে রাখা যায়, তাহলে এটা সিড যে ডরমেন্সি রয়েছে সেই ডরমেন্সিটা ব্রেক হয়। এখন নাইট্রিক অ্যাসিডের যে দ্রবণটা, এটা অনেক জায়গায় কিন্তু প্রচলিত নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা বা কৃষক ভাইরা ব্যবহার করে ইউরিয়া ব্যবহার করে থাকে। ধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে পানির সাথে ইউরিয়া ব্যবহার করে যদি 10 থেকে 12 ঘন্টা সকিং করে রাখে, তারপরে কিন্তু এটা মানে ডরমেন্সিটা ব্রেক করতে খুব সহায়তা করে। সো আমরা এই 2টা জিনিস খুবই খেয়াল রাখবো, একটা হচ্ছে তাপমাত্রা দিকটা, এবং রাসায়নিক পদার্থ যদি আমাদের থাকে 0.1% নাইট্রিক অ্যাসিড অথবা ইউরিয়া রয়েছে, ইউরিয়া অনেক সময় দিয়ে থাকি। 5 কেজিতে দেখা যাচ্ছে আমরা হাফ কেজি ইউরিয়া দিয়ে 5 কেজি যদি বীজ সকিং করে রাখি, সেটা কিন্তু খুব সহজে এর ডরমেন্সিটা ব্রেক হয়। এখন আমরা তাহলে আমরা প্রচলিতভাবে যেটা করে থাকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে কিন্তু এটা দেখা যাচ্ছে যে যে প্যাকেট থেকে বীজটা সংগ্রহ করি, এই বীজটা সংগ্রহ করা ধান বীজের কথা, আমি যেহেতু ধান বীজের কথা বলছি, সো ধান বীজের যে প্যাকেট থেকে বীজটা কাটার পরে এটা প্রথমে আমরা কি করি, হালকা রোদে 1 ঘন্টা শুকাই। হালকা রোদে 1 ঘন্টা শুকানোর পরে এটা ঠান্ডা করে পরবর্তীতে, মানে 1 ঘন্টা হালকা রোদ, কিন্তু বেশি রোদ হওয়া যাবে না, কারণ রোদ যদি 100 ডিগ্রি মানে 80 ডিগ্রি বা 60 ডিগ্রি টেম্পারেচার হয় বা অধিক তাপের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ভ্রূণটার যেটা রয়েছে সেটা শুকিয়ে যেতে পারে, মারা যেতে পারে। এই জন্য হালকা রোদে 1 ঘন্টা শুকিয়ে পরে এটা ঠান্ডা করে আমাদের যে ছালাই রয়েছে বা ট্র্যাডিশন যেটা পদ্ধতি আমরা বলি, ছালা বা কাপড়ের মাধ্যমে ওইটাকে বেঁধে ভিজিয়ে রাখি 10 থেকে 12 ঘন্টা। আমরা দেখেছি বা বিভিন্ন কৃষক ভাইরা এটা করে থাকেন যে সন্ধ্যার সময় এটা ভিজানোর পরে দেখা যাচ্ছে সকালবেলায় উঠে ওখান থেকে সেগুলো কালেকশন করে আবার একটা ভিজা চট বা বস্তা দিয়ে, যেটাকে আমরা পাটের বস্তা বলে থাকি বা ভিজা চট বলে থাকি, ওইটা দিয়ে মানে কাভার করে পরবর্তী 2 দিন রাখতে হয়, যেটা 30 থেকে 36 ঘন্টা বলা হয়েছে এখানে। টোটাল আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 36 ঘন্টা সালার বা বস্তার ভিতরে যদি ওটাকে বেঁধে রাখি আর 10 থেকে 12 ঘন্টা পানিতে সকিং করে রাখি, এই যে প্রসেসটার মাধ্যমে পরবর্তীতে তার সিডের যে ডরমেন্সিটা রয়েছে সেটা খুব দ্রুত ব্রেক হয় এবং সেখান থেকে নতুন ভাবে মানে গজানোর জন্য তারা অনুপ্রেরণা পায় এবং সেখান থেকে কিন্তু মানে সিড খুব সহজে গজায়। সো আমরা এই ট্র্যাডিশনাল পদ্ধতিটা
আমরা সবার মাঝে এটা ছড়িয়ে দিতে পারি, কারণ কৃষকরা এটা জানে, কৃষক ভাইরা অলরেডি সবাই করে। তারপরেও আমরা যারা রয়েছি, অফিসাররা রয়েছেন, সবাই যদি এই বিষয় এই জ্ঞানটা থাকে তাহলে কিন্তু আমরা কৃষকদের আরও ভালোভাবে এটা বুঝাতে পারবো যে সিডের ডরমেন্সিটা ব্রেক করা খুবই জরুরি। জার্মিনেশনের জন্য অবশ্যই সিডের ডরমেন্সিটা ব্রেক করতে হবে। এখন আরেকটি টপিকস এখানে আমি ইনক্লুড করেছি, যেহেতু শীতের সময় আমি আগেই বলেছি সিডের ডরমেন্সি ব্রেক করতে হবে। সো এই জন্য এই যে শীতের সময় হওয়ার কারণে আরেকটি বিষয় আমাদের মাথায় চলে আসে, সেটা হচ্ছে কোল্ড ইনজুরি। টেম্পারেচার আমি আগে বলেছি উত্তরবঙ্গের ক্ষেত্রে অনেক কম টেম্পারেচার, তাছাড়া সারা বাংলাদেশে দেখা যাচ্ছে টেম্পারেচার কিন্তু অনেক জায়গায় 6.2 ডিগ্রি সেলসিয়াস দেখেছি, পঞ্চগড়ের দিকে 4-এও নামতে পারে এরকম আবহাওয়া পূর্বাভাসে শুনেছি। সো এই যে এত কম টেম্পারেচারে আমাদের যে ফিল্ড রয়েছে, মাঠ রয়েছে বা ধানের ক্রপ রয়েছে, সেগুলোকে কালচার করতে হলে বা ভালোভাবে সেখান থেকে ফলন পেতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। সো এই যে কোল্ড ইনজুরির বিষয়টি, যদি কোল্ড ইনজুরি আমরা কাকে বলছি, প্রত্যেকটার ইনজুরি একটা লেভেল থাকে, টেম্পারেচারের একটা লেভেল থাকে, কত ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আমরা এটাকে গ্রহণ করতে পারবো, আর কত ডিগ্রি টেম্পারেচার যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু সেটা কোল্ড ইনজুরি হয়ে যাবে। সো আমরা দেখেন যে রাইসের স্টেজগুলো রয়েছে, সেই স্টেজের সাথে তুলনা করে এখানে দেওয়া আছে, দেখতে পারেন আপনারা। অঙ্কুরোদ্গম অবস্থায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি টেম্পারেচার থাকে তাহলে সেটাকে আমরা কোল্ড ইনজুরি বলছি, মানে ওই অবস্থায় অঙ্কুরোদ্গম অবস্থায় কোল্ড ইনজুরি বলছি। তার মানে অঙ্কুরোদ্গম অবস্থায় 10 ডিগ্রির নিচে যদি টেম্পারেচার থাকে তাহলে সেটা কোল্ড ইনজুরির ভিতরে পড়ে যাবে এবং এই অঙ্কুরোদ্গমটা ব্যাহত হবে। তার মানে আমাদের যে 100টায় 80% গজানোর সম্ভাবনা ছিল সেখান থেকে মাত্র 60% গজাবে, আরও 20% 30% ফল করতে পারে। এরপরে চারা অবস্থায় যদি টেম্পারেচার 13 ডিগ্রি থাকে বা 13 ডিগ্রি নিচে চলে আসে এবং সেখানে কন্টিনিউয়াস শৈত্যপ্রবাহ চলে, তাহলে কিন্তু চারাগুলো মারা যেতে পারে এই কোল্ড ইনজুরির কারণে। এরপরে কুশি অবস্থায় যদি টেম্পারেচার কমে 15 ডিগ্রির নিচে থাকে তাহলে এর বৃদ্ধিটা কমে যায়, গাছ হলুদ হয়ে যায়, ফলশ্রুতিতে আমাদের আলটিমেটলি কৃষক ভাইরা ফল কিন্তু পায় না, ফলন ঠিক মতো পায় না। সো কুশি অবস্থায়ও কোল্ড ইনজুরিটার আমাদেরকে খুব মানে গ্রহণযোগ্য মাত্রায় বা মনে রাখতে হবে। ফুল ফোটা অবস্থায় 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে যদি থাকে তাহলে পরাগায়নে ব্যাহত হয়। তার মানে পরাগায়ন যদি ব্যাহত হয় তাহলে সেখান থেকে তো কখনোই আমরা ফলন আশা করতে পারি না। সো ওই সময় এই ফুল ফ্লাওয়ারিং স্টেজটা টেম্পারেচার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, টেম্পারেচার 20 ডিগ্রি থেকে 24 ডিগ্রি বা 30 ডিগ্রির এর মাঝে থাকতে হবে, কিন্তু 20 ডিগ্রির নিচে যদি চলে যায় সেক্ষেত্রে পরাগায়নে ব্যাহত হলে আলটিমেটলি কৃষক ভাইরা বা আমরা ফলন কিন্তু পাবো না। এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর থোড় অবস্থায়, তার মানে যখন থোড় আসে মিল্কিং স্টেজ হয়ে যায়, মিল্কিং স্টেজ থেকে যখন ডো স্টেজ হয় তখন বা থোড় আসার পরে যখন মিল্কিং স্টেজ হয় এই সময়টাই মেনলি শীষ পুরোপুরি বের হতে পারে না, মানে শীষ বের হওয়ার আগেই যদি টেম্পারেচারটা থাকে তাহলে সেখানে শীষ বের হতে পারে না, ফলশ্রুতিতে আলটিমেটলি ফলন কিন্তু কমে যায়। তাহলে কোল্ড ইনজুরি এই যে বিষয়টি রয়েছে এইটা সম্পর্কে আসুন আরেকটু বিস্তারিত জেনে নিই। কোল্ড ইনজুরি যদি হয় তাহলে এর প্রতিকার কি হবে বা আমরা কিভাবে এটা প্রতিকার পেতে পারি। এখন তার আগে কোল্ড ইনজুরি মেনলি আমি এখানে উল্লেখ করেছি, কোল্ড ইনজুরি মেনলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিলিং ইনজুরি বলা হয় আর একটি ফ্রিজিং ইনজুরি। তার মানে যদি 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস হয় বা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে টেম্পারেচার থাকে সেটাকে একটি আমাদের এগ্রিকালচারের ভাষায় বা বিজ্ঞানের ভাষায় একটা টার্মিনোলজি রয়েছে যেটাকে বলছি চিলিং ইনজুরি। এই চিলিং ইনজুরি পয়েন্টে আমি এর আগে যেগুলো উল্লেখ করেছি যে অঙ্কুরোদ্গম অবস্থায়, চারা অবস্থায়, কুশি অবস্থায়, ফুল ফোটা অবস্থায়, থোড় অবস্থায়, কিন্তু 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস বা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি হয় তাহলে কিন্তু টেম্পারেচারের কারণে ফলন অনেক কমে যায়। আরেকটি হচ্ছে ফ্রিজিং ইনজুরি। ফ্রিজিং ইনজুরি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কম। এটা আমাদের দেশে সাধারণত হয় না, কিন্তু যে সকল ওয়েস্টার্ন কান্ট্রি রয়েছে বা অন্যান্য দেশের অনেক জায়গায় কিন্তু নেগেটিভ টেম্পারেচার হয়ে যায় বা মাইনাস টেম্পারেচার হয়ে যায়, 0 ডিগ্রির নিচে চলে আসে, সেটাকে বলছি ফ্রিজিং ইনজুরি।
এই ফ্রিজিং ইনজুরি হলে কি হয়? ফ্রিজিং ইনজুরি আমরা সবাই জানি মাটির কৈশিক নালিকা রয়েছে যেখান থেকে ওয়াটার নিচে যায় এবং রুট থেকে গাছ কিন্তু ওই পানিগুলো শোষণ করতে পারে। এই ফ্রিজিং ইনজুরি যখন হয় 0°C নিচে চলে আসে, তখন ওই ওয়াটারগুলো যে কৈশিক নালিকা রয়েছে, মাটির যে পোর স্পেস রয়েছে, ওই পোর স্পেসের মধ্যে গিয়ে বরফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। ফলশ্রুতিতে গাছের শিকড় থেকে মাটি গ্রহণ করতে পারে না, ফলে গাছের ফিজিওলজিক্যাল যে চেঞ্জ, সেই চেঞ্জটা হয় না, গাছ পানি পায় না, ফলশ্রুতিতে সালোক সংশ্লেষণ করতে ব্যাহত হয়, আলটিমেটলি গাছের খাবার তৈরি করতে ব্যাহত হয়। এই জন্য এই যে গাছের ফ্রিজিং ইনজুরি বা চিলিং ইনজুরির সময় কিন্তু গাছের গ্রোথটা একবারে স্ট্যান্ড হয়ে যায়, স্ট্যান্ড হয়ে ডার্ক ছোট হয়ে যায়, গাছ কিন্তু সহজে আর বৃদ্ধি হয় না সেই সময়। সো যাই হোক, আমরা আবার ধানের কথায় চলে আসি। ধানের যে চারা অবস্থায় রয়েছে, এটা খুবই সেন্সিটিভ একটি অবস্থা। আমরা এখন বর্তমান যে সময়টা, এই সময়টা অলরেডি বোরো সিজন বা এই বোরো ধানের কিন্তু অনেকে চারা দিয়েছে বা দিয়ে ফেলেছে। এখন যদি অত্যাধিক টেম্পারেচার অনেকদিন থাকে, তাহলে এই কোল্ড ইনজুরির প্রভাবে কিন্তু আমরা পড়তে পারি। সো এই কোল্ড ইনজুরি যদি হয়, তাহলে ধানের এই যে চারা, সেন্সিটিভ যে চারাগুলো রয়েছে, সেই চারাগুলোর কি প্রভাব হয় সেটা জেনে নিই। যদি কোল্ড ইনজুরি হয়, তাহলে বীজতলার গজানো গাছগুলোর পাতার রং বিবর্ণ হয়ে হলুদ রং হয়ে যায়। তার মানে বীজ যে এই টেম্পারেচার কম হওয়ার কারণে ধানের চারাগুলো হলুদ রং হয়ে যাচ্ছে এবং বিবর্ণ রং হয়ে যাচ্ছে। তারপরে কি হয়? অঙ্কুরিত চারা মারা যায়, যে চারাগুলো হয় সেই চারাগুলো আস্তে আস্তে মারা যায়। কোনো কোনো সময় দেখা যায় যে ছত্রাক আক্রান্ত হয়েছে এবং পাতা পচে যাচ্ছে বা গোড়া থেকে পচে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু দেখা যায়। সো এই যে বীজতলার ক্ষেত্রে বিশেষ করে এই কুলিং চিলিং যে ইনজুরি রয়েছে বা এই টেম্পারেচার কম হওয়ার কারণে এই সিমটমগুলো দেখতে পাই। তাহলে আমাদের এখন যদি এটা হয়েই যায়, তার আগে প্রতিকার হচ্ছে যে টেম্পারেচারের উপরে তো আমাদের হাত নাই, কিন্তু যখন শুরু হয়ে যায় এরকম যদি হয়, তাহলে আমাদের কিছু প্রতিকারক বা প্রতিষেধক ব্যবস্থা কিন্তু নিতে হবে। সো এই যে এই বিষয়গুলো এখানে রয়েছে আমি দিয়েছি, দেখেন কোল্ড ইনজুরির সমাধান। যদি কোল্ড ইনজুরি হয়ে যায় মাঠে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই সমাধানগুলো কিন্তু দিতে হবে। কি? পলিথিন দিয়ে, 1 নম্বর দেখেন কোল্ড ইনজুরির সমাধান, পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। তার মানে সিডলিং স্টেজে, যেহেতু সেন্সিটিভ একটা স্টেজ, এই সময় যদি টেম্পারেচার অনেক কম থেকে থাকে, সকালবেলায় উঠে দেখবেন যে এখানে যে শিশির রয়েছে, শিশির ভর্তি হয়ে গেছে এবং ওখানে টেম্পারেচার অনেক কমে যাওয়ার কারণে গাছগুলো স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, যেটা আমরা আগেই জানলাম। সো এই অবস্থায় প্রথম আমাদের প্রতিকারের 1 নম্বর যে পদক্ষেপটি নিতে হবে, সেটা হচ্ছে পলিথিন দিয়ে সেটি ঢেকে দিতে হবে। পলিথিন দিয়ে পুরা যে আমাদের সিডলিংয়ের টা রয়েছে সেটা ঢেকে দিতে হবে, যেন সরাসরি শিশির ওখানে না পড়ে। টেম্পারেচার কম হওয়ার কারণে গ্রোথটা যেন স্ট্যাগনেন্ট না হয়ে যায়, এই জন্য প্রথম যেটা আমাদের পদক্ষেপ নিতে হবে, পলিথিন দিয়ে উপরে ঢেকে দিতে হবে। এরপরে সকালবেলায় সাধারণত শিশির হওয়ার কারণে বা টেম্পারেচার কম হওয়ার কারণে সকালবেলায় কিন্তু শিশির পড়ে প্রচুর পরিমাণ। এই শিশিরগুলোকে সকালবেলায় একটি দড়ি দিয়ে, দুই ধারে দুইজন বা একটা দড়ি দিয়ে টান দিয়ে আমরা শিশিরগুলো ফেলে দিতে হবে। সিডলিং থেকে শিশিরগুলো ফেলে দিলে সেখানে কিছুটা হলেও ওই কোল্ড ইনজুরি থেকে কিন্তু সিডলিংগুলো রক্ষা পাবে। এরপরে ঠান্ডা টলারেন্ট বা কোল্ড টলারেন্ট কিছু জাত আমাদের রয়েছে, ওই জাতগুলোর ব্যবহার যদি নিশ্চিত করতে পারি, তাহলে এই কোল্ড ইনজুরিটা আর হয় না। এর ভিতরে রয়েছে যেমন বিরিধান 55 একটি ভ্যারাইটি রয়েছে। এই ভ্যারাইটিটা যদি ব্যবহার করি, তাহলে কোল্ড ইনজুরি থেকে রক্ষা পেতে পারি। এছাড়াও প্রয়োজনীয় মাত্রার আমরা সালফক্স বা ফ্লোরা এটা কিন্তু ব্যবহার করতে পারি। যদি কোল্ড ইনজুরি হয়ে যায়, আমাদের এসিআই ক্রপ কেয়ারে রয়েছে সালফক্স, সালফার, যেটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু এই কোল্ড ইনজুরি থেকে গাছকে রক্ষা করা যাবে। আর ডোজের কথা আমি এখানে উল্লেখ করিনি, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিন্তু ডোজ বিভিন্ন রকম হতে পারে। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের তাছাড়াও আরেকটি পণ্য রয়েছে এসিআই ক্রপ কেয়ারের হিউমিস্টার। এসিআই
সরি এসিআই ফার্টিলাইজারের হিউমিস্টার এইটা কিন্তু ব্যবহার করতে পারি। এই হিউমিস্টারটা ব্যবহার করলে মাটির গুণাগুণ ভালো থাকবে, মাটিতে পুষ্টি উপাদানের যে হিউমিক অ্যাসিড রয়েছে সেই হিউমিক অ্যাসিডের কারণে মাটির স্ট্রাকচারটা ভালো থাকবে, মাটির গঠনটি ভালো থাকবে, ফলশ্রুতিতে সিডলিংগুলো নারিশমেন্ট পাবে খুব দ্রুত, এবং খুব দ্রুত কিন্তু সেখান থেকে তাদের ডেভেলপমেন্ট হবে। সো আমরা ফার্টিলাইজারের ক্ষেত্রে হিউমিস্টার ব্যবহার করতে পারি, তাছাড়া আমাদের ক্রপ কেয়ারের রয়েছে সালফক্স, সেটা ব্যবহার করতে পারি, অথবা ফ্লোরা ব্যবহার করতে পারি প্রয়োজনীয় মাত্রায়। আরও একটি রয়েছে, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিঙ্কটা যে কোল্ড ইনজুরি রয়েছে সেই কোল্ড থেকে গাছকে বাঁচাতে সহায়তা করে, তার মানে প্রতিরোধ ব্যবস্থা কিন্তু বেশি করতে পারে জিঙ্ক। সো আমরা জিঙ্ক স্প্রে করতে পারি। এরপরে কোল্ড ইনজুরির আরেকটি সমাধান আমরা দিতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা, কোল্ড ইনজুরির সাথে সাথে যদি ছত্রাক আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু এসিবিন আমরা দিতে পারি, এসিবিন দিয়ে ওই ছত্রাকটি দমন করতে পারি। ওকে, সো সিডলিং করার আগে আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সিড, যে রাইস সিড রয়েছে সেই রাইস সিডটা যখন আমরা ভিজাই বা এইটা সিড ডরমেন্সির ব্রেক করার জন্য কাজ করি, তখন কিন্তু একটা সিড ট্রিটমেন্টের জন্য কোনো একটা মানে কেমিক্যাল দেওয়া উচিত, যেটার কারণে সিডবর্ন ডিজিজগুলো ধ্বংস হয়। সেটা আমাদের এসিআই কোম্পানির যেটা রয়েছে এমকোজিম দিয়ে কিন্তু সিড ট্রিটমেন্ট করতে পারি। যার এই সিডটা ট্রিটমেন্ট হলে কি হবে, এর ভিতরে যে মানে ফাঙ্গাস রয়েছে বা ফাঙ্গাস বা বিভিন্ন ডিজিজগুলো রয়েছে সেই ডিজিজগুলো মুক্ত হয়ে যাবে, ফলশ্রুতিতে সিডলিংয়ে এসে আর এর কোনো প্রভাব থাকবে না, সিডলিংটা ভালোভাবে গ্রো করতে পারবে। সো এই কোল্ড ইনজুরির সমাধানের কথা যাই হোক বলছিলাম, সেটা হচ্ছে ছত্রাক আক্রান্ত যদি হয়ে যায়, মানে আমি এর আগে বলেছি কোল্ড ইনজুরি বা চিলিং ইনজুরি বা ফ্রিজিং ইনজুরি যদি হয়, তাহলে এখানে ছত্রাক, যেহেতু গাছ খুবই ভালনারেবল কন্ডিশনে চলে যায়, এই ভালনারেবল কন্ডিশনে থাকার কারণে গাছ পর্যাপ্ত পরিমাণ খাদ্য পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না, ফলশ্রুতিতে কি হয়, গাছের যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধিটা আস্তে আস্তে কমে যায়, এবং এই উইকনেসের কারণে আস্তে আস্তে সেখানে ফাঙ্গাস গ্রো করে। উইকনেস তো হয়ই, সাথে সাথে সেই দুর্বল জায়গায় দেখা যাচ্ছে সেখানে ফাঙ্গাস গ্রো করে, বা আর্দ্রতা বেশি হলেও এই ফাঙ্গাস গ্রো হওয়ার কারণে সেখানে মানে গাছগুলো দেখা যাচ্ছে নিচে পচে যায়। এমন যদি হয় সেক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে এসিবিনটা ছত্রাকনাশক হিসাবে যদি ব্যবহার করি, তাহলে এই কোল্ড ইনজুরির যে আক্রান্ত রোগ এখান থেকে কিন্তু সমাধান পেতে পারি। সো যাই হোক, আমি যে কথাগুলো বলছিলাম, যে আজকে তাহলে আমাদের এই লেকচার থেকে আমি আবারও একটু রিভিউ করতে চাই যে বিষয়গুলো রয়েছে। সেটা হচ্ছে, প্রথমে আমরা জেনেছি যে অঙ্কুরোদ্গম বিষয় সম্পর্কে, যে অঙ্কুরোদ্গম কি এবং কিভাবে হয়, কেন হয়। আমি যদি আবারও প্রথমে যাই সবাইকে, আমার এইটুকুই মেনলি ছিল। প্রথমে যেটা রয়েছে আমাদের যে টপিকসটা ছিল ধান বীজের সুপ্ততা ও অঙ্কুরোদ্গম। এইখানে অঙ্কুরোদ্গম বিষয়টা বলেছি যে সিড জার্মিনেশন খুবই গুরুত্বপূর্ণ। সিড জার্মিনেশন যদি না হয় সেখান থেকে আমরা আলটিমেটলি ফলন কিন্তু পাবো না। সো এই সিড জার্মিনেশনের জন্য আমি 4টা উপাদানের কথা বলেছিলাম, পানি, অক্সিজেন, তাপমাত্রা, আলো বা অন্ধকার। এই যে 4টা ক্রাইটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু সিড অঙ্কুরোদ্গম হবে না। এরপরে যেটা বলছিলাম যে অঙ্কুরোদ্গম পার্সেন্টেজ বা হার নির্ণয় করার একটা সূত্র বলেছিলাম, যে অঙ্কুরোদ্গত হওয়া বীজের সংখ্যা বাই মোট বীজের সংখ্যা ইন্টু 100। তার মানে মোট বীজের থেকে 100টি যদি বীজ হয়, 100টি থেকে যদি 60টি বা 70টি জন্মায়, তাহলে ওই লটের 70% হবে অঙ্কুরোদ্গম পার্সেন্টেজ। এরপরে অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে আমি কিছু ধাপ বলেছিলাম, যে 5টি ধাপ। প্রথম তারা এমব্রায়োটি সেখান থেকে গ্রহণ করে আস্তে আস্তে শুরু হয়, সেটা হচ্ছে পানি শোষণ, সক্রিয় এনজাইম, শিকড় গজানো, কাণ্ড অঙ্কুরের জন্ম নেওয়া এবং অঙ্কুরিত পাতা ও ফটোমরফোজেনেসিস হয়েছিল। এছাড়াও বীজের সুপ্ততা সম্পর্কে আমরা জেনেছি। বীজের সুপ্ততা কি? সিড ডরমেন্সি। দেখুন, সিড ডরমেন্সির উপকার বা অপকারিতা যদি এখানে আমি উল্লেখ করিনি, সিড ডরমেন্সির কিছু অপকারিতা আমি আপনাদের মাঝে বলতে চাই। দেখেন, সিড ডরমেন্সি যদি না থাকতো তাহলে আমাদের পৃথিবীতে কি হতো? আমরা কিন্তু কোনো জাত কিন্তু মানে টিকে থাকতো না, সব কিছু বিলুপ্ত হয়ে যেত। তার মানে দেখেন সিড ডরমেন্সি কত ইম্পর্টেন্ট, কারণ
সিড ডরমেন্সি হওয়ার কারণেই কিন্তু সিড অনেক দিন থাকে, এবং এর ফলে দেখা যাচ্ছে যে 5 বছর পরে বা 10 বছর পরেও যদি সেটা উপযুক্ত পরিবেশ পায়, সেখান থেকে সে গ্রো করে। আমরা বিজ্ঞানীরা যারা ইতে আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে বা বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানে রয়েছেন, তারা কিন্তু গবেষণা করে এবং সিডের নতুন ভ্যারাইটি তৈরি করার জন্য কিন্তু সেখানে কাজ করে থাকেন, এবং সেক্ষেত্রে দেখা যায় সিড ডরমেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও জার্ম প্লাজম রয়েছে, আমাদের যে জার্ম প্লাজমগুলো রয়েছে, এখানে দেখা যাচ্ছে সিড সংরক্ষণ করার জন্য জার্ম প্লাজমে রাখা হয় এবং অনেক বছর সেখানে রাখা হয়। এটা শুধু সিড ডরমেন্সির কারণেই হয়ে থাকে। আরেকটা জিনিস, সিড ডরমেন্সি থাকার কারণে আমরা বিভিন্ন ভ্যারাইটি, একই ভ্যারাইটি অনেক দিন পর পর, কারণ 1 বছর পরে নতুন পরিবেশ, নতুন যে এনভায়রনমেন্টে আছে, একটি ক্রপ কিন্তু একই এনভায়রনমেন্টে জন্মাতে সহায়তা হয়। এই জন্য 1 বছর পরে সাধারণত একবর্ষী উদ্ভিদ বেশি আমাদের এখানে। একটা নতুন পরিবেশ আছে, ওই পরিবেশে এসে আবার সে 1 বছর পরে সেখান থেকে জন্মায় উপযুক্ত পরিবেশ পেলে। তাহলে এই যে 1 বছর গ্যাপ, এটা কিন্তু থেকে যাচ্ছে। এই সিড ডরমেন্সিটা যদি না থাকতো, সাথে সাথেই জন্মাতো, তাহলে ওই প্রজাতিকে রাখা বা টিকে রাখা কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যেত। এই জন্য সিড ডরমেন্সির কিছু উপকারিতাও রয়েছে, কিছু অপকারিতাও রয়েছে। অপকারিতা বলতে দেখা যাচ্ছে রিসার্চ প্রতিষ্ঠানে, আমি আরেকটি যে অপকারিতা যদি উল্লেখ করি, রিসার্চ প্রতিষ্ঠানে যে বিজ্ঞানীরা রয়েছে আমাদের, আপনারা জানেন যে নতুন ভ্যারাইটি উন্মোচনের জন্য একটি সিড নিয়ে বা একটি ভ্যারাইটি নিয়ে সেখানে কিন্তু পরপর 4 থেকে 5 বছর ট্রায়াল দিতে হয়। তার মানে 1 বছর পরে আবার আরেকবার ট্রায়াল দিতে হয়, পরের বছরে আবার ট্রায়াল দিতে হয়, কারণ উপযুক্ত পরিবেশ না বা ওয়েদার যতক্ষণ পর্যন্ত না আসছে, ওইভাবে কিন্তু নতুন সিড আবার ওই সিড জন্মাচ্ছে না। ফলশ্রুতিতে এই সময়টা বেশি লেগে যাচ্ছে। এটা একটা, যদি আমি বলি যে অসুবিধা, তাহলে অসুবিধার ভিতরে পড়ে। তাছাড়া কিন্তু সিড ডরমেন্সির সুবিধাই রয়েছে, কিন্তু আবার অসুবিধা, আরেকটি মেইন যে অসুবিধাটা আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে সিড ডরমেন্সি যদি ব্রেকই না হয়, তাহলে তো আমাদের আলটিমেটলি উৎপাদনই হবে না, সিড তো গজাবেই না। এই জন্য সিড ডরমেন্সি, উপযুক্ত সময়ে সিড ডরমেন্সিটা ব্রেক করাও বা ব্রেক হওয়াটাও যেমন জরুরি, ঠিক তেমনি আমাদের আরও জরুরি যে সিড ডরমেন্সি যদি না থাকে, তাহলে আমাদেরও অপকারিতাও রয়েছে, তাই না? সো এই যে সিডের ডরমেন্সি বা সুপ্ততা সম্পর্কে জেনেছি, এখানে কিছু কারণগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। এছাড়াও সুপ্ততার প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। তাছাড়াও এই শীতে বীজের সুপ্ততা ভাঙার জন্য, এই শীত বর্তমানে সুপ্ততা ভাঙার জন্য কয়েকটি 2টা পদ্ধতির কথা বলেছি। তাপমাত্রা কতটুকু দিতে হবে এবং কতক্ষণ রাখতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে বলেছি। এছাড়াও রাসায়নিক পদার্থের ব্যবহারের কথা বলেছি, এবং অঙ্কুরোদ্গম হওয়ার জন্য সাধারণভাবে প্রচলিত আমরা কি কি পদ্ধতি ব্যবহার করি সেটা সম্পর্কে বলেছি। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলেছিলাম, কোল্ড ইনজুরি। সেখানে কিন্তু ফ্রিজিং ইনজুরি এবং সিলিং ইনজুরি নিয়েও কথা বলেছিলাম, এবং এইখানে রাইসের যে স্টেপগুলো রয়েছে বা ধাপগুলো রয়েছে, সেই ধাপ অনুযায়ী অঙ্কুরোদ্গম অবস্থায়, চারা অবস্থায়, কুশি অবস্থায়, ফুল ফোটা অবস্থায় বা থোড় অবস্থায় কত ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে কি ক্ষতি করে, সেই বিষয়গুলো কিন্তু এখানে ছিল। এছাড়াও দেখেন, ধানের চারা অবস্থায় কোল্ড ইনজুরির প্রভাবে কি হচ্ছে সেটাও আমরা জেনেছি, সিলিং ইনজুরি সম্পর্কে জেনেছি, ফ্রিজিং ইনজুরি সম্পর্কে জেনেছি, এবং সবশেষে কোল্ড ইনজুরি থেকে বাঁচার জন্য সমাধানগুলো কিন্তু আমরা এখানে জেনেছি। ওকে ওকে এখন যাই হোক, আরেকটু জাস্ট আরেকটা কথা বলতে চাই। এখানে আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাবেন যে একটি বীজের কথা এখানে বলেছি, যে আমাদের এর আগে যে বিষয়টা বলেছিলাম যে একটা রেডিক্যাল এবং প্লুমিউলের কথা বলেছিলাম। রেডিক্যাল নিচের দিকে যাচ্ছে আর প্লুমিউলটা উপরের দিকে যাচ্ছে। রেডিক্যাল থেকে রুট থেকে কিন্তু নতুন পুষ্টি উপাদান গ্রহণ করছে, এবং ওই এমব্রায়োটি, প্রথম এমব্রায়োটি যখন গ্রো করছে, তখন সে ওই অ্যান্ডোস্পার্ম থেকে পুষ্টি উপাদান গ্রহণ করছে, এবং সেখান থেকে এই শুটটা তৈরি হচ্ছে। সো এই ছবিটাও আপনারা মাথায় রাখবেন, তাহলে আশা করি সবাই এখান থেকে অনেক কিছু ভালো কিছু নিতে পারবেন। সো এই ছিল আমার প্রেজেন্টেশন। এখন আসুন আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আপনারা, আমি অনেক ধন্যবাদ যে অনেকেই আপনারা এখানে দেখেছেন বা দেখছেন, বা বিভিন্ন কেউ কমেন্টস করেছেন, আমার খুবই ভালো লাগছে। এই তো এখন আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ওকে, সো এখানে কয়েকজন প্রশ্ন করেছেন।
আক্তারুল ইসলাম বলেছেন জিপসার দেওয়া যাবে কি? হ্যাঁ, অবশ্যই আপনার কোশ্চেনের জন্য অনেক ধন্যবাদ। আপনি বলেছেন যে জিপসার দেওয়া যাবে কিনা, অবশ্যই জিপসার দেওয়া যাবে, কিন্তু সেটা পরিমিত ডোজে হতে হবে। আপনারা ট্রেডিশনালভাবে ওখানে যে ডোজ ব্যবহার করেন ওই ডোজে কিন্তু এটা দিবেন। আবু সামা বলেছেন তাপমাত্রা এখন কম, বীজ কত ঘন্টা ভিজাতে হবে? এখানে তাপমাত্রা যেহেতু কমের কথা বলেছেন, কত ঘন্টা, এখানে আমি আগেই বলেছি এখানে টেম্পারেচারের কিন্তু একটা প্রভাব রয়েছে। এমনিতে নর্মাল টেম্পারেচার যদি থাকে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি, সেখানে কিন্তু 8 থেকে 10 ঘন্টার কথা বলেছিলাম যে ভিজিয়ে রাখতে হবে। যেহেতু এখানে টেম্পারেচার কম, সেক্ষেত্রে একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হবে। তার মানে এটা 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত কিন্তু ভিজে রাখা মানে রাখতে হতে পারে। তবে আমার যেটা পার্সোনাল সাজেশন সেটা হচ্ছে যে মিনিমাম, এখন টেম্পারেচার যেহেতু কম সেহেতু 24 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন। তার মানে এর আগে আমরা 12 ঘন্টা ভিজিয়ে রাখতাম, এখন সেটা 24 ঘন্টায় ভিজিয়ে রাখতে হবে। মোহাম্মদ আশরাফ আলী লিখছেন, অনেক ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। তিনি লিখছেন যে ধানের প্যাকেজিং সুন্দর অথচ তার ভিতর কেরি পোকা কিভাবে সৃষ্টি হয় জানতে পারলে উপকৃত হতাম। উক্ত পোকা থাকলে সে বীজ ভালো গজায় না, এটার কারণ বললে উপকৃত হতাম। অবশ্যই খুব সুন্দর একটা বিষয় আপনি তুলে ধরেছেন যে পোকায় কাটা যদি কোনো বীজ হয়, ওর ভিতরে যদি অনেক মানে মানে প্রবলেম পোকা থাকে, তাহলে অবশ্যই সেখানে বীজ গজানোর প্রবলেম হবে। সো এই যে এখানে কিন্তু আপনি যে কথাটি বলেছেন যে প্যাকেজিংটা ধানের প্যাকেজিংটা আপনি বলছেন সুন্দর, কিন্তু ভিতরে কেরি পোকা, অ্যাকচুয়ালি এটা অনেক ক্ষেত্রেই হতে পারে। অনেক ভিতরে দেখা যাচ্ছে এর জার্ম ছিল, যখন এটা প্যাকেজিং হয় তার ভিতরে যদি জার্ম থাকে বা ওইখানকার ডিম বা এগ যদি থাকে, সেই এগ থাকার পরবর্তীতে সেখান থেকে পোকাটি গ্রো করতে পারে। এই কারণে ওর ভিতরে অনেক সময় হতে পারে। তারপরে এখানে আরো কেউ কোশ্চেন করেছেন। আচ্ছা আচ্ছা, আক্তারুল ইসলাম আপনি বলেছিলেন যে জিপসার দেওয়া যাবে কিনা, এটা আমি আগেই বলেছি যে জিপসার দেন তাহলে কিন্তু আরো বেশি ভালো ফলন পাবেন। সো অবশ্যই দিতে পারবেন। আর আপনি যেটা আবু সামা যেটা বলেছিলেন যে বীজ কত ঘন্টা ভিজাতে পারবেন, আমি বলছি 12 থেকে 24 ঘন্টা। তবে বীজটা কতটুকু শুকনো রয়েছে বা ময়েশ্চার পার্সেন্টেজ কত রয়েছে সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ যে আপনারা কোশ্চিন করেছেন। এছাড়াও আরেকটি কোশ্চিন হাতে পেয়েছি, সেটা হচ্ছে সুমন মিয়া বলেছেন, সুমন সাহেব বলেছেন বর্তমান তাপমাত্রা ধান বীজ কত ঘন্টা ভেজানো উচিত? আচ্ছা, এটা বর্তমান তাপমাত্রায় ধান বীজ কত ঘন্টা ভেজানো উচিত? আসলে আমি এর আগেই এটা অ্যান্সার দিয়ে দিয়েছি যে টেম্পারেচারের উপর এটা ভেরি করছে। যদি 20 থেকে 25 ডিগ্রি বা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়, সেক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা ভিজাতে হবে। আর বর্তমান টেম্পারেচার যেহেতু যেহেতু টেম্পারেচার কম, 15 ডিগ্রি বা 15 থেকে আরও কমও হতে পারে কোথাও কোথাও, সেক্ষেত্রে অবশ্যই 12 থেকে 24 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে। এছাড়াও অবশ্যই আপনি এমকোজিম দিয়ে কিন্তু সিড ট্রিটমেন্ট করতে হবে। এমকোজিম দিয়ে সিড ট্রিটমেন্ট করলে দেখবেন যে এটার মানে খুব দ্রুত কিন্তু এটার ডরমেন্সিটা ব্রেক করবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোশ্চিনগুলো আসলে আমাদের কাছে ইন্সপিরেশন, এবং এই যে লাইভ সেশনটি রয়েছে এইভাবে প্রতি সপ্তাহে আমরা লাইভ সেশন করব আমাদের যে। আচ্ছা, আরেকটি কোশ্চিন রয়েছে, সেলিম সাহেব বলেছেন বীজ কতটুকু পুরু করে জাগ দিতে হবে? আচ্ছা, এটা হচ্ছে সাধারণত 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ পানি থাকবে এবং এইভাবে জাগ দিবেন, এবং উপরে জাগ দেওয়ার সময় উপরে খড় বা অন্য কোনো কিছু দিয়ে রাখবেন যেন ফাঁকা না থাকে, মানে সরাসরি বাতাস যেন না ঢোকে, সেই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আমরা আমাদের লাইভ সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ট্রেনিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আর আমি সেই সাথে বলছি যে আমাদের যে পেজটি রয়েছে এসিআই ডিজিটাল লার্নিং, এই পেজটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন সব সময়। এবং এই পেজটির নাম আমি আবারও বলছি এসিআই ডিজিটাল লার্নিং। এটা সাবস্ক্রাইব করলে যে উপকারটি হবে সেটা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন বিজনেস থেকে বিভিন্ন প্রবলেম ওরিয়েন্টেড টপিকস নিয়ে আপনাদের সাথে এইভাবে লাইভে আসবো, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। আপনারা যদি এই নলেজগুলো
কালচার করতে পারেন, গ্রহণ করতে পারেন, তাহলে আশা করি আপনাদের ফিল্ডে এটা জরুরি মানে গুরুত্বপূর্ণভাবে উপকৃত হবেন আপনারা। এবং এই উপকার যে নলেজগুলো গ্রহণ করবেন সেগুলো যদি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারেন তাহলে আলটিমেটলি কৃষকরা উপকৃত হবে। সো আমাদের আলটিমেটলি টার্গেট কিন্তু সেটাই, যে কৃষকদের উপকার করা, এবং আমাদের কৃষক এসিআইয়ের মিশন ভিশনও সেটাই। সো আশা করি আপনারা আজকের সেশন থেকে উপকৃত হয়েছেন। ইন ফিউচারে আমি আগে বলেছি যে প্রতি সপ্তাহে এরকম ব্যবস্থা করা হবে। সো সবসময় আমাদের সাথে থাকবেন, এসিআই ডিজিটাল লার্নিং পেজটিকে লাইক দেবেন। আশা করি এই নলেজগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন, কৃষকরা উপকৃত হবে, সর্বোপরি আমরা সবাই একটি ভালোভাবে থাকতে পারবো। সো আশা করি এখান থেকেও আপনারা উপকৃত হয়েছেন। এসিআই ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং এই নিয়ে আমি এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।